হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল রিয়ামিল নবম দশম শ্রেণীর নবম অধ্যায়। তো আজকে নবম অধ্যায়ের পাঠ্য বইয়ের যে 5 নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে আমরা সেটি সমাধান করব। তো আমাদের 5 নম্বর যে সৃজনশীল সেই সৃজনশীল প্রশ্নে বলা আছে যে সিনথিয়া এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ। অর্থাৎ এখানে হিসাবের নাম টাকা, হিসাবের নাম টাকা। অর্থাৎ এখানে কিছু হিসাবের উদ্বৃত্ত দেওয়া আছে এবং এখানে টাকাগুলো দেওয়া আছে। তো দেখো এই তথ্যের উপর ভিত্তি করে নিচে আমাদের 3টি প্রশ্ন করা হয়েছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। তো আসলে মূলধন জাতীয় প্রাপ্তিটা কি? অর্থাৎ যে টাকা বারবার আসে না আর মূল সম্পদের সাথে জড়িত, সেটাই মূলধন জাতীয় প্রাপ্তি। অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমাদের যে টাকাটা বারবার আসবে না, কিন্তু অথচ আমরা কোনো একটা সম্পদ ক্রয় করতে আমরা সেই টাকাটা ব্যবহার করে থাকি সাধারণত। আর মূলধন জাতীয় টাকার যে পরিমাণটা সেটা সাধারণত একটু বড় অঙ্কের হয়ে থাকে। তো দেখো এখানে আর সহজ কথা যদি একটু বলি, মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে আমাদের মূলধনের সাথে জড়িত। মূলধনের সাথে জড়িত সেটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো এখানে মূলধন আছে, তো এই মূলধন 1,85,000 টাকা আমার মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে যাবে, আর বাদ বাকি এগুলোর মধ্যে একটাও যাবে না। তো এখানে একটা আছে, দেখো ব্যাংক ঋণে 1 লক্ষ টাকা। এই ব্যাংক ঋণ কিন্তু বারবার ঘটে না। আমরা ব্যাংক ঋণ একটা ব্যাংক থেকে যখন ঋণ আনি তখন কিন্তু সেখান থেকে বারবার আনি না, একবার আনি বছরে। তো সেক্ষেত্রে এই টাকাটাও 1 লক্ষ টাকা, আর এই টাকাটার অঙ্ক পরিমাণও কিন্তু ওই ব্যাংক ঋণের টাকাটা যখন আমরা এককালীন টাকাটা ঋণ আনি তখন সেই টাকাটাও কিন্তু একটু বড় অঙ্কের হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এই মূলধন এবং ব্যাংক ঋণ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো সেই ক্ষেত্রে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করেছি। দেখো যে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো আসলে এই টেবিল, এই ছকটা কিন্তু স্পেসিফিক কোনো ছক না, তোমার মতো করে তুমি করতে পারবে। তো আমি সৌন্দর্যের কথা বিবেচনা করে একটু এই ফরম্যাটে করেছি, তোমরা চাইলে অন্য ফরম্যাটেও করতে পারো। তো এখানে মূলধন 1,85,000 টাকা, তারপর ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, আর এই দুটো টাকা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে 2,85,000 টাকা। অর্থাৎ এই 2,85,000 টাকাই হবে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। পরবর্তী প্রশ্ন আমাদের বলা আছে যে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তো দেখো এখানে সিনথিয়া এন্টারপ্রাইজের যে সমাপনী সম্পদ, অর্থাৎ বছর শেষে যে সম্পদ আছে এবং দায়গুলো আছে সেই দায়ের পরিমাণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এখানে সম্পদ কি কি আছে আমরা যদি একটু দেখি। মূলধন, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। অনুতীর্ণ বীমা, অর্থাৎ বীমা টাকা তুমি পরিশোধ করেছো কিন্তু সেটা তোমার মেয়াদ উত্তীর্ণ হয় নাই, অর্থাৎ এটা হচ্ছে আমাদের খরচ, এটা অগ্রিমের মতো এক ধরনের। অর্থাৎ খরচ যদি অগ্রিম থাকে তবে সেটা আমরা জানি সম্পদ। তো সেক্ষেত্রে এই 10,000 টাকা আমাদের সম্পদের মধ্যে যাবে সমাপনী। সঞ্চয়পত্র 1 লক্ষ টাকা, এটা সঞ্চয়পত্র আমরা জানি সম্পদ। বকেয়া ভাড়া, এটা সম্পদ না, এটা হচ্ছে দায়। তারপর অনাদায়ী কমিশন, তো কমিশন হচ্ছে অনাদায়ী। এখন এখানে খেয়াল করতে হবে, কমিশনের সাথে অনাদায়ী কথা আছে, তার মানে এটা ওই কমিশনটা হচ্ছে আমাদের আয়। কারণ আয়ের ক্ষেত্রে যদি বকেয়া থাকে সেই ক্ষেত্রে অনাদায়ী ব্যবহার করা হয়। আর যদি এটা দায় খরচ হতো, এই কমিশনটা অর্থাৎ বকেয়া কমিশন হতো, সেই ক্ষেত্রে আমরা বুঝতাম এটা কি দায়। যেহেতু এটা অনাদায়ী কমিশন আছে তার মানে বুঝতে হবে এটা আয় বকেয়া আছে। তো সেক্ষেত্রে আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের সম্পদ। তো সেক্ষেত্রে এটা সম্পদ 30,000 টাকা। অনুপার্জিত আয় একটি দায়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা বিভিন্ন এমসিকিউতে এই প্রশ্নটা সচরাচর করা হয় যে অনুপার্জিত আয় কি। তো অনুপার্জিত আয় একটি হচ্ছে আমাদের দায়। তো সেটা হচ্ছে এটা তো দায়। তারপর সাপ্লাই খরচ, এটা তো খরচ। ডাকতার, এটাও খরচ। মণিহারি খরচ, উপযোগ খরচ, সেবায়, এটা হচ্ছে আয়। ব্যাংক ঋণ, এটা হচ্ছে দায়। আর বাণিজ্যিক খরচ, এটা তো খরচ। প্রাপ্য হিসাব, এটা হচ্ছে কিন্তু সম্পদ। অধিকর, এটাও খরচ। প্রদেয় বিজ্ঞাপন, এটা হচ্ছে দায়। তো এই ছিল আমাদের সম্পদ এবং দায়। অর্থাৎ সম্পদ কোনগুলো? অনুতীর্ণ বীমা, সঞ্চয়পত্র, অনাদায়ী কমিশন, আর কি আছে এখানে, আর এখানে আছে প্রাপ্য হিসাব। অর্থাৎ এই 1টা 2টা 3টা এই 4টা হচ্ছে আমাদের সম্পদ। আর দায় হচ্ছে এখানে বকেয়া ভাড়া, অনুপার্জিত আয় 2টা, আর এখানে হচ্ছে ব্যাংক ঋণ 3টা, আর এখানে আছে একটা প্রদায় বিজ্ঞাপন। অর্থাৎ এই 4টা হচ্ছে আমাদের দায়। তো সেক্ষেত্রে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করেছি। দেখো যে সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয়। দেখো এখানে আমি একটু দেখো এখানে লিখছি যে সমাপনী সম্পদ ও সমাপনী দায়ের পরিমাণ নির্ণয়। তো দেখো সমাপনী সম্পদ, এখানে বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। সেম আমি আমার ইচ্ছে মতো ফরম্যাট ছক ব্যবহার করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে ব্যবহার করতে পারো।
তো এখানে সমাপনী সম্পদের মধ্যে কি দিয়েছি? উত্তীর্ণ বীমা, সঞ্চয়পত্র, অনাদায়ী কমিশন, প্রাপ্য হিসাব। এখানে টোটাল 4টি অঙ্ক যোগ করলে আমাদের মোট সমাপনী সম্পদ হবে 1,65,000 টাকা। তারপরে সমাপনী দায় সেমভাবে করেছি। বকেয়া ভাড়া 12,000 টাকা, অনুপার্জিত আয় 8,000 টাকা, ব্যাংক ঋণ 1 লক্ষ টাকা, প্রদায় বিজ্ঞাপন 12,000 টাকা। সমাপনী মোট দায় 1,32,000 টাকা। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। তো আমার পরবর্তী প্রশ্ন, তো আমরা চলো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে। তো এখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে উল্লেখিত তথ্য দ্বারা একটি রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা রেয়ামিল এর আগে বিগত 4টি ক্লাস আমি রেয়ামিল সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা দিয়েছি। তো দেখো এই তথ্যের আলোকে আমরা একটি রেয়ামিল প্রস্তুত করব। তো রেয়ামিল তৈরি করার জন্য আমরা জানি স্পেসিফিক একটা ছক বিশিষ্ট একটা ছক আছে রেয়ামিলের, 5 কলাম বিশিষ্ট। প্রথম কলামে থাকবে ক্রমিক নাম, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ এক টাকার অঙ্ক থাকবে 2টা ঘরে, একটা থাকবে ডেবিট, একটা থাকবে ক্রেডিট। আর উপরে আমরা যে প্রতিষ্ঠানের হিসাব লিখবো সেই প্রতিষ্ঠানের হেডিং দিয়ে এভাবে তারিখ দিয়ে রেয়ামিলটিকে সাজাবো। তারপরে দেখো প্রথমে ক্রমিক নম্বর করে এভাবে পর্যায়ক্রমে তোমরা সিরিয়াল দিবে। আর রেয়ামিল করার জন্য আমরা জানি আমাদের মোট একটা সূত্র আছে, অর্থাৎ যাবতীয় সম্পদ এবং খরচগুলো রেয়ামিলের ডেবিট পাশে বসবে। আর আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই 3টা হিসাব আমাদের রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে দেখো এখানে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তো আমরা জানি মালিকানা সত্ত্ব রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে আমরা এটা ক্রেডিট পাশে দিয়েছি। উত্তীর্ণ বীমা এটা হচ্ছে সম্পদ। তো সম্পদ হলে রেয়ামিলের ডেবিট পাশে যাবে। সঞ্চয়পত্র এটাও সম্পদ, ডেবিট পাশে যাবে। বকেয়া ভাড়া, অর্থাৎ ভাড়া খরচ যদি বকেয়া থাকে তবে সেটা হচ্ছে আমাদের দায়। তো সেক্ষেত্রে দায় রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। তো আমরা ক্রেডিট পাশে বসিয়েছি। অনাদায়ী কমিশন, অর্থাৎ কমিশন হচ্ছে আয়, আর আয় যদি অনাদায়ী থাকে বা বকেয়া থাকে সেটা হচ্ছে আমাদের সম্পদ। তো সেক্ষেত্রে এটা ডেবিট পাশে বসেছে। তারপরে অনুরূপার্জিত আয়, অনুরূপার্জিত আয় হচ্ছে একটি দায়। তো সেক্ষেত্রে এটা ক্রেডিট পাশে। তারপর সাপ্লাইজ খরচ, যেহেতু খরচ রেয়ামিলের ডেবিট পাশে বসে। আমরা জানি খরচ সম্পদ সমস্ত কিছুই কি বসে? ডেবিট পাশে বসে। তারপর ডাক ও তার এটাও খরচ, তো ডেবিট। মণিহারি এটাও খরচ, ডেবিট। উপযোগ খরচ এটাও খরচ, তো এটা ডেবিট পাশে। তারপর সেবা আয়, যেহেতু আয় বলায় আছে তো সেক্ষেত্রে এটা হচ্ছে রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। ব্যাংক ঋণ এটা হচ্ছে দায়, ক্রেডিট পাশে। তারপর বাণিজ্যিক খরচ হলে ডেবিট। প্রাপ্য হিসাব এটা হচ্ছে সম্পদ, তো সম্পদ হলে ডেবিট পাশে বসবে। অভিকর এটা হচ্ছে খরচ, তো ডেবিট পাশে বসেছে। আর প্রদায় বিজ্ঞাপন এটা হচ্ছে দায়, অর্থাৎ এটা ক্রেডিট পাশে বসবে। তো এই ছিল আমাদের রেয়ামিল। তো তারপর আমরা এ পাশে যদি যোগ করি সবগুলো এন্ট্রি, তো যোগ করলে আমাদের হবে 4,72,000 টাকা। এবং এ পাশে যদি আমরা যোগ করি তাহলে আমাদের এ পাশেও হবে 4,72,000 টাকা। তো দুপাশে যখন মিলে যাবে তখন তোমাদের বুঝতে হবে যে রেয়ামিলে কোনো প্রকার যদি ভুল ত্রুটি না হয় তাহলে রেয়ামিলটি তোমাদের করা ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।